पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। গুরু মহারাজ একবার হঠাৎ করে আমাকে বলছেন, জগাদা বাঁকুড়া জেলা সোনামুখী যাব। সোনামুখী। আমি বললাম কেন? বলে ওখানের জঙ্গলে একজন সাধু আছে, আমাকে রোজ প্রার্থনা করছে, জানাচ্ছে আমাকে তার সাক্ষাতে যেতে হবে। আমি বললাম রায়নাতে আপনি আছেন, আর কোথায় সোনামুখী তার ঠিক নেই, সেখানে একজন সাধু আপনাকে ডাকছে, আপনি এখান থেকে বুঝতে পারছেন? বলছে হ্যাঁ জগাদা, আমাকে সাধুটা খুব টান মারছে, যেতেই হবে। তখন আমি বললাম যে ঠিক আছে, যাওয়া যাবে। তারপর করে আমি মনে ঠিক করলাম যে সোনামুখী যেতে হলে রাস্তায় পড়ে আমার শ্বশুর বাড়ি পড়ে। তখন গুরুজিকে বললাম যে একটা কাজ করলে হয় না, যে যখন সোনামুখী যেদিন যাব, তো যাওয়ার দিনে প্রথম আমার শ্বশুর বাড়িতে ঢুকবো, রাতটা ওখানে থাকবো, আর ভোরবেলা ওখান থেকে সোনামুখী যাব। তখন গুরু মহারাজ বলছে তা মন্দ হয় না। আচ্ছা, তখন ওর বাপের বাড়িতে আছে, এই বড় বউ তখন ওর বাপের বাড়িতে আছে, মানে ও রায়নায় নেই। তখন ভালোই হলো, ও আছে, গুরুজি গেলে ও আনন্দ পাবে, সব ঠিক হলো। করে এবারে গুরুজিকে নিয়ে আমি একটা দিন ঠিক করে সোনামুখী যাওয়ার উদ্দেশ্যে গেলাম। ও শ্বশুরবাড়িতে প্রথম গিয়ে উঠলাম। শ্বশুরবাড়িতে যখন যাচ্ছি, গ্রামটা ঢোকবার আগে একটা বড় দিঘি আছে, জল দিঘি। সেই দিঘিটার দক্ষিণ পাড়ে কালী মন্দির, মা কালীর মন্দির। এবার সেই পাড় দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, গুরুজিকে আগে দিয়েছি, আমি পিছনে যাচ্ছি। তা সে গুরুজি এমন হাঁটছে, ঘাট পর্যন্ত চুল ছিল, এমন হাঁটছে যে কোনো মানুষ দেখলে মনে করবে মাতালে হাঁটছে, মানে মদ খেয়ে নেশা করে হাঁটছে, মানে হাঁটাটা এমন অবস্থায় ছিল। এবার সেই মন্দিরে যে পুরোহিত ব্রাহ্মণ পুজো করে সেই মাত্র কমণ্ডলটা হাতে করে নিয়ে বাইরে বেরিয়েছে, আর সেই সময় আমরা পাস হচ্ছি। পুরোহিত গুরুজিকে দেখে গুরুজিকে ভদ্রলোকের ভালো লাগেনি। ওই যে মদ খাওয়া মাতাল, বৈশাখ মাস, গরমকালের দিন, বেলা 11টা বাজছে তখন, সেই সময় একটা লোক মদ খেয়ে যাচ্ছে, মানে পছন্দ হয়নি। আমরা তো আমাদের মতো চলে গেলাম শ্বশুর বাড়িতে। আর পুরোহিত তখন আমার শ্বশুর বাড়ির পাশ দিয়ে তার বাড়ি যাওয়ার রাস্তা, শ্বশুর বাড়ির পাশ দিয়ে যাচ্ছে। সেই সময়তে না আমার শ্বশুর মশাইকে বলছে, কাকা তোমার জামাই এলো একটা বন্ধু বান্ধব হয়তো সঙ্গে নিয়ে, তাই তো নাকি? বলছে হ্যাঁ বাবা, জামাই তার বন্ধুকে নিয়ে আমার বাড়ি এলো। বলে জামাই বন্ধু নিয়ে এসছে, খুব ভালো কথা, কিন্তু লোকটাকে এত মদ খাইয়েছে, লোকটা ভালো করে চলতে পারছিল না, এরকম করে এসছে, দেখো তোমার ঘরে তো এসেছে, যে দেখো প্রচুর মদ খেয়েছে করে। এবার সেই পুরোহিতটা এই কথাটা শ্বশুরমশাইকে বলে চলে গেছে বাড়ি। তারপরেই শ্বশুরমশাই আমাকে ডাকছে, বাবা জগন্নাথ একবার এসো তো। করে আমি তখন বাইরে গেলাম, শ্বশুরমশাই বাইরে রকে বসেছিল আর কি। যাওয়ার পরে বলছে হ্যাঁ বাবা, শ্বশুর বাড়িতে অনেক জামাই তার বন্ধু বান্ধব নিয়ে আসে, তা তুমি এমন বন্ধু নিয়ে ঢুকলে যে অত মদ খাইয়ে এনেছো লোকটাকে, এই কথা বললো। যখন বলেছে আমার ভীষণ রাগ হয়ে গেছে, হতে আমি উত্তর দিচ্ছি, একটা কথা শুনুন, আপনাকে বলছি, আপনার 14 পুরুষের ভাগ্য ভালো যে ওই লোকটা আপনার বাড়িতে পায়ের ধুলো দিয়েছে। আপনি উঠে চলুন, যে দেখে আসবেন, চলুন লোকটা কতটা মদ খেয়েছে। করে এবারে শ্বশুরমশাইকে তো ধরে নিয়ে গেছি গুরুজির কাছে। আর গুরুজি এখানে এরকম খাট দেওয়া হয়েছে, খাটে গুরুজি বসে আছে, শ্বশুরমশাই নিচেটায় বসলো, আমি পাশে রইলাম। তা শ্বশুরমশাইকে দেখেই গুরুজি বলছেন যে আচ্ছা আপনি কি বিষ্ণু মন্ত্রে দীক্ষিত? শ্বশুরমশাইকে গুরুজি বললেন। তখন শ্বশুরমশাই আটকে গেছে, বলছে আমার ইষ্টকে তাকে উনি বললেন কি করে জানলেন যে আমার ইষ্ট বিষ্ণু, মানে বিষ্ণু মন্ত্রে দীক্ষিত আর কি? তখন বলছে যে হ্যাঁ বাবা, বিষ্ণু কে জানেন? আমিও কিন্তু জানতাম না, আমারও জানা হচ্ছে আর কি, বিষ্ণু কে জানেন? তখন শ্বশুরমশাই বলছে যে না বাবা, বিষ্ণু অবতার শুনেছি,
উনি যে কে তা জানি না। উনি আমাদের জগতে ধরায় এসেছিলেন রক্ত মাংস শরীর নিয়ে। বিষ্ণু অবতার হচ্ছে শ্রীরামকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণ বিষ্ণু অবতার। আর ব্রহ্মা অবতার হচ্ছে বামাখ্যাপা, আর মহেশ্বর অবতার হচ্ছে তৈলঙ্গ স্বামী। এরা 3 অবতার একসঙ্গে ধরায় এসেছিল। তা কামার পুকুরে এসেছিল ঠাকুর রামকৃষ্ণ, উনি হচ্ছেন বিষ্ণু অবতার। এটা জানতে পারলাম আমিও। শ্বশুরমশাই তো নমস্কার টমস্কার করে বেরিয়ে চলে গেল। মানে মদ খায়নি লোকটা, শুধু শুধু করে বদনাম দিলাম, এই আর কি ব্যাপারটা। আর আমার ছোট সম্বন্ধী অর্থাৎ ওই নিষ্কামানন্দ মহারাজ, ও এর ছোট দাদা, ও তখন বাড়িতে চাষবাসের কাজ করতো। ওকে আমি যতবার আগে বনগ্রাম ওদের বাড়ি গেছি, ততবারই কিন্তু আমি চেষ্টা করেছি রায়নায় এসে গুরুজির সঙ্গে আলাপ করুক, ও কিন্তু চায়নি। ও বললো, জগন্নাথ, আমি সাধু ফাধু কোনো সাধু ধার ধারি না, আমি একটা সাধু মাত্র মানি, সেটা বিবেকানন্দ, আর কোনো সাধুকে আমি মানি না, এটা আমাকে বলছে। কিন্তু আমি রায়নাতে কোনোদিন আনতে পারিনি, কিন্তু ওই দিন ওদের বাড়িতে নিয়ে যেতে পেরেছি। এবারে আলাপ করাবো। এবারে ছোটদা বাড়িতে এলো, আসার পরই ছোটদাকে যে বললাম, ছোটদা, যার কথা তোমাকে এতবার করে বলি, তুমি তো রায়নায় গিয়ে আলাপ করলে না, আজকে তোমার ঘরে এনেছি, চলো একটু আলাপ করে আসবে। চলো করে সে ছোটদাকে ধরে নিয়ে এসে বসালাম গুরুজির সামনে। আর গুরুজিকে একটু আগেই বলা ছিল আমার, ছোটদা মহারাজ খুব বিবেকানন্দর বই পড়তো, জ্ঞান যোগ, ধ্যান যোগ, কর্মযোগ, এগুলো সমস্ত কিন্তু ওর থ্রু মুখস্থ একদম, মানে এত সাংঘাতিক পড়াশোনা করতো। তা গুরু মহারাজ বললো, জগাদার মুখে শুনেছি আপনি নাকি খুব বিবেকানন্দর বই টই পড়েন। বলছে, হ্যাঁ তা পড়ি। কি বই পড়েছেন? বলছে, জ্ঞান যোগ পড়েছি, ধ্যান যোগ পড়েছি, কর্মযোগ পড়েছি। আচ্ছা, বাহ, ভালো ভালো ভালো। গুরুজি বলছে, ঠিক আছে, আপনি যে কর্মযোগটা পড়েছেন, কর্মযোগে বিবেকানন্দ যা লিখে গেছে তা প্র্যাকটিক্যাল জগতে করে দেখিয়েছেন কোনোদিন? কোনোটা করতে পেরেছেন? বিবেকানন্দ যা লিখে গেছে কর্মযোগে, আপনি কি প্র্যাকটিক্যাল কোনোটা করতে পেরেছেন? তখন ছোটদা মহারাজ বলছে, কি করে সম্ভব বলুন? করতে হলে তো অর্থ বলের প্রয়োজন, লোক বলের প্রয়োজন। আমি সেসব পাবো কথা, আমার অর্থ বল নেই আর লোক বলও নেই। ওইসব কাজ করতে হলে তো লোক বলের দরকার, অর্থ বলের দরকার, আমি তাই করতে পারিনি। আচ্ছা, ঠিক আছে, ভালো কথা। শুনুন তাহলে একটা কথা বলি, ওই যে বিবেকানন্দ যা লিখে গেছে, ওই লেখাগুলো প্র্যাকটিক্যাল জগতে করে দেখানোর জন্যে এই শরীরটা এসছে। মানে গুরুজির নিজের বুকে হাত দিয়ে বলছে, এই শরীরটা এসছে। আপনার যদি করার ইচ্ছে থাকে, আপনি আমার সঙ্গে হাত মেলাতে পারেন। এই কথা বললো। বলতেই ওই একটা কথায় কিন্তু ছোটদা সাধু হয়ে গেল একদম। একদম সব ঘর ফর ছেড়ে দিয়ে চলে গেল আশ্রম। যাই হোক, ঠিক আছে, ছোটদাকে ওই কথাটা বললো যে আপনার যদি করার ইচ্ছে থাকে, আমার সঙ্গে হাত মেলাতে পারেন। করে ছোটদা তো নমস্কার টমস্কার করে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে এবারে আমরা রাত্রে ওখানে থাকবো, পরের দিন ভোরবেলায় চলে যাব সোনামুখী। রাত্রে আমরা আছি, আর আমার শাশুড়ি মা, আমার যে ও শাশুড়ি মা, তোর মা, শাশুড়ি মা গুরুজির খাওয়া দেখেছে, খাওয়া সেবা করা দেখেছে আর কি, দরজার পাশ থেকে। তা সেবা করা দেখে পরে যখন আমি খাওয়ার পরে মুখশুদ্ধি চাই দেখেছি কিছু, ওই এলাচ কি যাই হোক, জোয়ান টোয়ান মৌরি টৌরি যাই হোক কিছু মুখশুদ্ধি। বাবা জগন্নাথ, তোমাকে নমস্কার। আমাকে নমস্কার? আপনি শাশুড়ি মা, মা হয়ে আপনি আমাকে নমস্কার করছেন কি কারণে? বলছে, বাবা ও তোমার বন্ধুই নয় শুধু, ও একজন মহাপুরুষ। আপনি কি করে বুঝলেন? আমি বলছি, আপনি কি করে বুঝলেন যে ও মহাপুরুষ? বলছে, ওর খাওয়া দেখে বুঝলাম। কারণ খাওয়া দেখে একটা মানুষকে বোঝা যায় যে সে মহাপুরুষ? বলছে, হ্যাঁ বাবা, হ্যাঁ বোঝা যায়। তা আমরা কি করে বুঝলেন আমাকে বলুন? তখন বলছে, বাবা ওর খাওয়া দেখলাম সাপটিয়ে খায়, সাপটিয়ে খায়। সাপটিয়ে খাওয়া মানেটা আমরা বুঝি যে তরি তরকারি যা কিছু একসঙ্গে চটকে নিয়ে খাওয়া, তাকে বলে সাপটিয়ে খাওয়া, এটা আমরা বুঝি। কিন্তু শাশুড়ি মা ওটা বলছে না। শাশুড়ি মা কিন্তু এই সাপটিয়ে খাওয়াটা বলছে না। সাপটিয়ে খাওয়া মানে খাবারটাকে নিয়ে মুখে ঢোকাচ্ছে, কি বলতো, সাপের ছোবল, বুড়ামুল বাদ। তুমি চেষ্টা করে দেখো, বুড়ামুল বাদ দিয়ে খেতে পারবে না।
আর গুরুজি খেত বুড়ো আঙুল বাদ দিয়ে, এরকম করে মাখতো, মেখে খাবারটাকে নিয়ে আহ বুড়ো আঙুল বাদ। সাপের ফনা, সাপের ছোবল মারতো মুখে। বলে ওই সাপটি যারা খায় তারা কিন্তু সাধারণ মানুষ হয় না, অসাধারণ মানুষ হয় এবং মহাপুরুষ হয়। দেখবে বাবা জগন্নাথ তুমি, ও কিন্তু মহাপুরুষ। ঠিক আছে, শাশুড়ি যা বললো সেটা শুনলাম। এবারে শাশুড়ি মা তখন সেই খাওয়াটা দেখার পর থেকে গুরুজিকে ফলো করছে। কি ফলো করছে? রাত্রে খাওয়া দাওয়ার পর শুয়েছে যে ঘরে গুরুজি, শাশুড়ি মা বারবার জানলা দিয়ে দেখছে ধ্যান করে না জপ করে না কি করে দেখবে। করতে 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 হঠাৎ করে দেখছে যে মুরারি মহারাজ গ্রামে পাহারা হতো। পাহারা বলছে তো নাইট গার্ড। গ্রামে তখন চোর ডাকাতের ভয়ে গ্রামবাসী ছেলেরা মানে অর্থাৎ মানে ইয়াং বয়সের ছেলেরা পাহারা দিত। ওই যে কালী মন্দির, ওই কালী মন্দিরে এখন গুরুজি শুয়ে আছেন বারান্দায়। তা সেটা মুরারি মহারাজের পাহারা দিতে গিয়ে দেখতে পেয়েছে যে আমাদের ঘরে যে ভদ্রলোক জগন্নাথের সঙ্গে এসছে সে কালী মন্দিরে শুয়ে রয়েছে। তখন ছুটে বাড়িতে এসছে, ওর মাকে ডাকছে, মা 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 ওই ভদ্রলোক ঘরে রয়েছে? বলে দেখছি বাবা করে জানলা দিয়ে উঁকি মেরে দেখতে। বলছে হ্যাঁ ঘরে শুয়ে রয়েছে। বলছে না ভালো করে দেখো। বলছে হ্যাঁ রে বাবা ভালো করে দেখছি, কপালে হাত দিয়ে শুয়ে রয়েছে চিত হয়ে। বলছে তুমি দাঁড়াও, আমি আরেকবার ছুটে আসছি। মানে আবার কালী মন্দিরে গেছে, আবার যে দেখছে কালী মন্দিরে শুয়ে আছে। ছোটদা দেখছে, আবার ঘরে ছুটে এসছে। তখন মায়ের কথা আর বিশ্বাস করছে না। বলছে তুমি খিলটা খোলো, নাচের খিলটা খোলো, আমি দেখবো ঘরে শুয়ে আছে কিনা। তখন মা খিলটা খুলে দিয়েছে, গুরুজি ঘরে শুয়ে আছে। সেটা ছোটদা মহারাজ দেখবে যে তাই তো ঘরে শুয়ে আছে, অথচ আমি বারবার দেখছি কালী মন্দিরে শুয়ে রয়েছে, ব্যাপারটা কি? ওইরকম করে রাতটা কেটে গেল। এবারে শাশুড়ি মা তো সারা রাত ঘুমায়নি, ওই একটা টেনশন। আর এমনিতে প্রেশারে রুগী ছিল, রাত্রে ঘুম হতো না, ঘুমের ট্যাবলেট খেলে তবে ঘুম হতো। সেদিন শাশুড়ি মা আবার ঘুমের ট্যাবলেটটা ইচ্ছা করে খায়নি, ওই রাত্রে গুরুজি কি করে দেখার জন্য। এবারে ভোরবেলার সময়তে শাশুড়ি মা উঠে করেছে কি লুচি টুচি বানিয়ে দিচ্ছে আমাদের। ওই যে সোনামুখী যাবো, আমাদেরকে টিফিন দেবে আর কি, লুচি আলু ভাজা হালুয়া এসব করছে। এবারে ভোর 4টের সময় গুরুজি আমাকে ডাকছেন, টাইম হয়ে গেছে। করে আমি তাড়াতাড়ি করে উঠে বেরিয়ে জামা প্যান্ট পরে গুরুজির সঙ্গে বেরোতে যাচ্ছি। শাশুড়ি মা তখন বলছে বাবা এই টিফিনটা ব্যাগে করে নিয়ে যাও, টিফিনটা ব্যাগে করে নিয়ে যাও। তখন গুরু মহারাজ বলছে জগদা যদি ওই টিফিনটা সঙ্গে নাও তাহলে আমার সঙ্গে তোমার যাওয়া হবে না। কেন? বলছে টিফিন নিয়ে যাওয়া যাবে না আমার সঙ্গে, মানে কোনো খাদ্যদ্রব্য মানে বগলে করে বয়ে নিয়ে আমার সঙ্গে যাওয়া হবে না। টিফিন করেছে বাড়ির লোক খেয়ে নেবে, থাক, তোমাকে খালি যেতে হবে আমার সঙ্গে, কোনো টিফিন নিয়ে যাওয়া চলবে না। তা গুরুজি বারণ করলো, আমার মনটা খারাপ হলো। শাশুড়ি মা বয়স্ক লোক, অত কষ্ট করে বানালো রাত্রিবেলায়, অথচ গুরুজি নিতে দিল না। এবারে বাস স্ট্যান্ডে গেলাম, যে বাসে যাব আমরা সোনামুখী, প্রায় 2 কিলোমিটার হাঁটতে হয় শ্বশুর বাড়ি থেকে। ভোর 5টায় বাসটা ছাড়বে, আমরা সেই সময় যে পৌঁছেছি। 2-1টা প্যাসেঞ্জার গাড়িতে বসে আছে, কন্ট্রাক্টররা তখন একটা চায়ের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে। আমি গুরু মহারাজকে বললাম 1 কাপ করে চা খাই না, খাবেন? জগদা ওই খাই করলে আমার সঙ্গে তোমার যাওয়া হবে না। মানে একটা চাও খাওয়া চলবে না? বলছি তো না, খাওয়া চলবে না, চা খাওয়া চলবে না। চা খেতে দিল না। তারপরে দেখছি গুরুজি সিগারেট ধরিয়েছে। তখন আমি বাসে উঠলাম, সিটে বসলাম। আপনি চা খেতে দিলেন না, আমার নেশার জিনিস আমাকে, আর আপনি সিগারেট খাচ্ছেন কেন? তখন বাঁ হাতে করে পকেটে হাতটা ভরে সিগারেটের প্যাকেটটা বাড়িয়ে দিয়ে বলছে সিগারেটটা খেতে পারো, সিগারেটটা খেতে পারো। তখন আমিও একটা সিগারেট ধরালাম, কি করবো আর। এবারে সোনামুখীতে গিয়ে পৌঁছালাম, তখন বেলা 9টা বাজবে। যখন সোনামুখীতে পৌঁছালাম, 9টার সময় গিয়ে দেখছি যে সোনামুখীতে আশ্রম বলতে একটি আশ্রম আছে। সেই আশ্রমটার নাম হচ্ছে মনোহর দাস বাবা আশ্রম। ঠাকুরটার নাম হচ্ছে মনোহর দাস, শিবের নাম, শিব ঠাকুর নাম মনোহর। সেই আশ্রমে গুরুজি যে হটপট করে মন্দিরের 8 উঠে পড়েছে। আর সেই মন্দিরে যে পুরোহিত ছিল সে বেরিয়ে এসছে, আমি উঠিনি, গুরুজি উঠেছেন।
একটা তো বেরিয়ে এসে বলছে, এই যে দাদা, আপনি জাতিতে হিন্দু না মুসলমান? গুরুজিকে বলছে। গুরুজি আঁতো আঁতো করে বলছে, কেন বলুন তো? বলে, আপনার তো সাহস কম নয়, আপনি জুতোটা পরে কি করে মন্দিরে উঠেছেন? মানে গুরুজি পায়ে বুট জুতো ছিল, সেটা পরে উঠে পড়েছে আর কি। তা গুরুজি তখন পায়ের দিকে তাকিয়ে দেখছে, হ্যাঁ জুতো আছে তো বটে, জুতো তো পরে উঠেছে। বলছে, দেখুন আমি জানি না, উঠে পড়েছি, আমার কোনো নিজের ঠিক ছিল না, আমি জুতো পরে উঠে পড়েছি, আমার ভুল হয়ে গেছে। সে মানছে না, ওই ভুলটা গুরুজি স্বীকার করছে, সে কিন্তু মানছে না। তখন কিছু লোক জুটে গেল ওই চেঁচামেচিতে। তখন একটা ছেলে চলে গেছে ওই যে ওই আশ্রমটার যে সেক্রেটারি, তাকে ডাকতে, মানে গুরুজির শাস্তি হবে আর কি, জুতো পরে ওঠার গুরুজিকে শাস্তি দেবে। সেই সেক্রেটারিটা কে না, সোনামুখী হাই স্কুলের ইংরেজির মাস্টারমশাই, মানে ইংরেজি পড়ান। ও আবার ওই আশ্রমটার সেক্রেটারি। ও এলো, আসার পর গুরুজিকে তো ইংরেজির মাস্টারমশাই বাংলায় কথা বলছে না, ইংরেজিতে গুরুজিকে যত পারছে অপমান করছে, মানে যত রকমের অপমান করা যায়, কিন্তু বাংলায় নয়, সব ইংরেজিতে। আর গুরু মহারাজ কিন্তু বাংলায় উত্তর দিচ্ছেন, দেখুন আমার ভুল হয়ে গেছে, আমি জানি না, আমি নেম প্লেটটা পড়িনি, আমার ভুল হয়েছে। বারবার গুরুজি ভুল স্বীকার করছে, কিন্তু ওই সেক্রেটারি তত বেশি বেড়ে যাচ্ছে, বেশি মানে আরো বেশি করে গালাগালি করছে। তখন আমার তখন ভয় লেগে গেছে যে এখানকার মেজরিটি আছে, এখানকার পাবলিক আমাদের দুজনকে হয়তো পেটাবে এখনই, মানে বাঁকুড়া জেলা বাজে জেলা, এসব জানা আছে আমার। তখন আমি একটু ভয় খেয়ে গেছি। তার পরক্ষণে গুরুজিকে করছেন, জুতো পরে উঠে যে অপরাধ করে নে, সেটা কিন্তু এবারে ইংরেজিতে ব্যাখ্যা করছে। গুরুজি আর বাংলা জানে না, গুরুজি বাংলা ভুলে গেছে একদম। ওকে এবারে ইংরেজিতে এমন করলো, ওই সেক্রেটারি আর ইংরেজি কথা বলতে পারছে না, বাংলা ইংরেজি বাংলা ইংরেজি। গুরুজি কিন্তু আর বাংলা একটা বলছে না, সব ইংরেজিতে। ইংরেজিতে বোঝাচ্ছে যে আমি জুতো পরে উঠে অপরাধ করিনি। একটা বাঙালির ছেলে যখন প্যান্ট শার্ট পরে মানে ঠাকুর মন্দিরে ওঠে, তার কোমরে থাকে বেল্ট, সেই বেল্টটা হচ্ছে গরুর চামড়ার। তা সে কোমরে বেল্টটা গরুর চামড়ার, মরা গরুর চামড়ার বেল্ট পরে কি করে মন্দিরে উঠতে পারে? আর আমি পায়ের জুতোটা পরে উঠে অপরাধ করিনি, ইংরেজিতে বলছে, কিন্তু আমি বাংলায় বলছি। তখন সেই সেক্রেটারি একটুখানি কাঁচুমাচু হয়ে গেছে, এমন ব্যাখ্যা করলো, এই ব্যাখ্যা মানে স্বাভাবিক মানুষ করতে পারে না, সাধারণ মানুষ করতে পারে না। তখন বললো, দেখুন এইসব তথ্য তো আমাদের জানা নেই, তা আমাদের ভুল হয়ে গেছে, যা হয়ে গেছে গেছে, ছেড়ে দিন, আপনারা চলুন, একটু টিফিন খাবেন, চলুন, মানে আমাদেরকে টিফিন খাওয়াবে রেস্টুরেন্টে। তখন সেই গুরুজি তাকে উত্তর দিচ্ছে যে আপনাদের দেয়া খাবার মানুষে খায় নাকি, করে দাপট বেড়ে গুরুজি চলে যাচ্ছে। আর আমার খিদে পেয়েছে, মানে আমি খেতে পারলে ভালো হতো, কিন্তু গুরুজি খেতে দেবে না, তো কি করবো আর। চলো বেরিয়ে চলো, বেরিয়ে চলো, যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গেছি। ওখান মধ্যে আমাদের পিছু পিছু ওরা অনেক দূর পর্যন্ত এলো, গুরুজি কিন্তু ওদের দিকে আর ঘুরেও তাকালো না। এইবারে মন্দির যখন বাজারটা ছাড়িয়ে বেরিয়ে আসছি, তখন দেখা যাচ্ছে আর তো আশ্রমের ঠিকানা পাচ্ছি না। তখন গুরু মহারাজ বলল, জগদা ওই ভদ্রলোককে জিজ্ঞেস করেছো তো এখানে কোনো আশ্রম আছে? আরো আশ্রম আছে এটা ছাড়া। তখন সেই ভদ্রলোক বিড়ি বাঁধছিল, বিড়ি 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 বাঁধছে, থুক করে থুতু দিচ্ছে, বিড়ি বাঁধছে, নাকের ডগে চশমা লাগানো আছে, বয়স্ক লোক। তাকে বললাম, ও দাদু, সাড়া দিচ্ছে না। আবার বললাম, ও দাদু, তাও সাড়া দিচ্ছে না। তখন আমার চিন্তা হলো একটা কালা। তখন জোরে ডাকছি, ও দাদু, করে সাড়া দিল। আমরা, আচ্ছা, এই মনোহর দাস বাবার আশ্রম ছাড়া সোনামুখীতে আর কোনো আশ্রম আছে? ওই বুড়োকে জিজ্ঞেস করতে, গুরুজি অর্ডার করে যাবে কিছু জিজ্ঞেস করতে। হ্যাঁ আছে, ওই জঙ্গলের ভেতরে 22 মাইল জঙ্গল, ওর ভেতরে একজন সাধু থাকে, সে সাধুর নাম হচ্ছে শম্ভু মহারাজ। ও নামটা পর্যন্ত বলে দিল। আর জঙ্গলটার এলাকাটা হচ্ছে 22 মাইল, টোটাল রাউন্ড হচ্ছে 22 মাইল। সেই জঙ্গলের মাঝখানে সাধু থাকে। গুরুজি ব্যাস ঠিকানা পেয়ে গেল, আর তো কোনো ব্যাপার নেই। এবার হাঁটছে 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 হাঁটতে 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 জঙ্গলের কাছাকাছি যখন পৌঁছিয়েছি,
সে বিশাল জঙ্গল, বাঘ টাঘ থাকে সেরকম জঙ্গল। মানে এটা বলছি ইংরেজির ৭৮ সালের কথা, ইংরেজির ৭৮ সাল, বাংলার ৮৩ সাল, সব মনে আছে আমার, ফার্স্ট ক্লাস মনে আছে আর কি। বাংলার ১৩৮৩ সাল আর ইংরেজির ৭৮ সাল। ঠিক আছে, এবারে করে আমরা জঙ্গলে ঢুকতে যাচ্ছি, সেই সময় ফরেস্ট অফিসাররা আমাদেরকে ডাকছে। ওখানে ফরেস্ট অফিস আছে বাইরে, বাগানের জঙ্গলের বাদ দিকে ফরেস্ট অফিস আছে। অফিসার ডাকছে, গুরুজি আমাকে বলে যাও কি বলতে শুনে এসো। তা আমি গেলাম, আমাকে পাঠাচ্ছে, গুরুজি নিজে যাচ্ছে না। আমি যাওয়ার পরে বলছি আপনারা কোথায় যাবেন? আমরা জঙ্গলের ভিতরে যাব। আপনাদের কাছে কোনো আগ্নেয় অস্ত্র আছে? আমি বললাম যে না। তাহলে জঙ্গলের ভেতরে ঢুকতে যাচ্ছেন, কারণ আমরা যখন ভিজিটে যাই তখন আমাদেরকে আগ্নেয় অস্ত্র নিয়ে তো যেতে হয়। জানেন কত বাঘ আছে জঙ্গলের ভেতরে? আমার তো আরো ভয় লেগে গেল, মানে ভয়, মানে আমার বিরাট ভয় লেগে গেল। তারপর গুরুজিকে এসে বললাম যে ওরা বলছে যে আগ্নেয় অস্ত্র তো আমাদের কাছে নেই, তাই এটা ছাড়া জঙ্গলে ঢুকতে বারণ করছে। তখন বলছে তুমি গিয়ে বলেছো যে আমাদের লাইফ রিস্ক আমাদের নিজেদের। আমরা এটা বলবো? বলছে হ্যাঁ যাও, যে বলেছো। আবার গেলাম, স্যার একটা কথা বলছিলাম, আমরা জঙ্গলে ঢুকছি, আমাদের লাইফ রিস্ক আমাদের নিজেদের, যান, আমার আপত্তি নেই, আমাদের আপত্তি নেই, তবে কিন্তু আপনারা মুশকিলে পড়বেন, বাঘের খপ্পরে পড়বেন। ওরা জানে ভালো করে, তাই বলছে। এবারে ওই কথা বলে এবারে জঙ্গলে ঢুকলাম।